একীভূতকরণের প্রক্রিয়ায় থাকা 5 ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। চলছে প্রশাসক নিয়োগের প্রস্তুতি। পাওনা নিয়ে বিরোধের জেরে আন্তর্জাতিক সালিশে যেতে চায় আদানি, আলোচনা চলছে, রয়টার্সকে জানিয়েছেন উপদেষ্টা। বাজারে থাকা মোবাইল ফোনের 60%ই অবৈধ, রাজস্ব ক্ষতি 2000 কোটি টাকা। এনইআইআর এর উদ্যোগকে স্বাগত জানিয়েছে মোবাইল ফোন নির্মাতারা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছে পুরো খবর এবং পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি রাবিয়া স্মৃতি। দর্শক, শিরোনামে যেমনটি জানাচ্ছিলাম আপনাদেরকে যে একীভূতকরণের প্রক্রিয়ায় থাকা 5 ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। চলছে সেখানে প্রশাসক নিয়োগের প্রস্তুতি। এই বিষয়ে আরেকটু বিস্তারিত তথ্য আমরা আমাদের সহকর্মীর মাধ্যমে জেনে নিতে চাই। সেখানে আছেন আমাদের সহকর্মী আলমগীর হোসেন। আলমগীর, ঠিক কখন নাগাদ আসলে প্রশাসক নিয়োগ হতে পারে এবং একীভূতন প্রসঙ্গে আর কি সিদ্ধান্ত আসছে? আলমগীর, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? আলমগীর, ঠিক কখন নাগাদ প্রশাসক নিয়োগ হতে পারে একটু জানাবেন এবং সেই সঙ্গে জানাবেন যে একীভূতকরণ প্রসঙ্গে আর কি সিদ্ধান্ত আসছে। দর্শক, আমরা সংযোগটি কানেক্ট করতে পারিনি, পরবর্তী চেষ্টা করব আমরা তার সাথে সংযোগ স্থাপনে। আমরা অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি। বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের পাওনা নিয়ে চলমান বিরোধ মেটাতে আন্তর্জাতিক সালিশে দ্বারস্থ হতে পারে ভারতের আদানি পাওয়ার। এই প্রতিষ্ঠানটির এক কর্মকর্তার বরাতে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এক বিবৃতিতে আদানি গ্রুপের এক মুখপাত্র জানিয়েছেন যে কিছু ব্যয়ের হিসাব এবং বিলের পদ্ধতি নিয়ে দুই পক্ষের মধ্যে মতবিরোধ রয়েছে, তবে বিরোধ নিষ্পত্তিতে আগ্রহী উভয় পক্ষই। খুব দ্রুত উভয় পক্ষের জন্য লাভজনক সমাধান নিয়ে আশাবাদ জানিয়েছেন তারা। বাংলাদেশের বিদ্যুৎ এবং জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান রয়টার্সকে জানিয়েছে যে এখনো পর্যন্ত আলোচনা চলছে, এরপর প্রয়োজন হলে আন্তর্জাতিক সালিশে যাবেন তারা। ভারতীয় ধনকুবের গৌতম আদানির নেতৃত্বাধীন প্রতিষ্ঠানটি 2017 সালে স্বাক্ষরিত চুক্তির আওতায় বিদ্যুৎ সরবরাহ করছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিপিডিবির কাছে, যা দেশের মোট বিদ্যুৎ চাহিদা প্রায় 1.1 মেটায়। তবে বকেয়া অর্থ পরিশোধ নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরেই কিন্তু টানাপোড়েন চলছে। বিটিআরসির এনইআইআর বাস্তবায়নের উদ্যোগকে স্বাগত জানিয়েছে মোবাইল ফোন নির্মাতা সংগঠন এমআইওবি। সাংবাদিক সম্মেলনে এই আহ্বান জানানো হয়েছে। সংগঠনের সভাপতি জাকারিয়া শাহিদ জানিয়েছেন যে বাজারে থাকা মোবাইল ফোনের মধ্যে 60% কিন্তু অবৈধ। এতে সরকারের রাজস্ব ক্ষতি হয়েছে প্রায় 2000 কোটি টাকার মতো। উৎপাদন সহায়ক কর কাঠামো তৈরির তাগিদ দিয়েছেন তিনি। বলেছেন এই সময় যে সরকারের যুগান্তকারী এই উদ্যোগের বিরুদ্ধে এরই মধ্যে একটি মহল বিভ্রান্তি ছড়াচ্ছে। সাধারণ গ্রাহকদের মাঝে আতঙ্ক সৃষ্টির চেষ্টা চলছে, এটা করছে লাগেজ পার্টির সদস্যরা। এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন যে এনইআইআর বাস্তবায়ন হলে মুঠোফোনের দাম 1 টাকাও বাড়বে না, সরকারের রাজস্ব আয় 1000 কোটি টাকা পৌঁছাবে। তখন সহসভাপতি রেদওয়ানুল হক বলেছেন যে একটি বাদে বৈশ্বিক সব ব্র্যান্ড দেশে মোবাইল ফোন উৎপাদন করছে, 90% চাহিদা মেটাচ্ছে, শতভাগ সক্ষমতা রয়েছে তাদের, পাশাপাশি বৈশ্বিক বাজারেও যেতে পারে, কিন্তু সক্ষমতার 60% ব্যবহার করা যাচ্ছে না। স্মার্ট টেকনোলজির ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ইসলাম বলেছেন এই সময় যে আইন মেনে দেশে মোবাইল ফোন ব্যবসা খুবই সহজ, এই কাজে সহযোগিতা করতে ব্যবসায়ীরা এখন প্রস্তুত। বিগত সময়ে বিভিন্ন উদ্যোগে নিবন্ধনহীন ফোনের বন্ধের ঘোষণা দেওয়া হলেও তা সফল হয়নি। তবে এবার বিটিআরসির এই উদ্যোগ বাস্তবায়নের পথে এবং এটি মোবাইল শিল্পের জন্য একটি ঐতিহাসিক পদক্ষেপ। কিন্তু এরই মধ্যে কিছু অসাধু গোষ্ঠী জনমনের ভীতির সঞ্চার ও গুজব ছড়িয়ে এই উদ্যোগকে ব্যাহত করার চেষ্টা করছে। দর্শক, সংবাদের প্রথম অংশে যেমনটি জানাচ্ছিলাম আপনাদেরকে যে একীভূতকরণের প্রক্রিয়া থেকে 5 ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। চলছে সেখানে প্রশাসক নিয়োগের প্রস্তুতি। আবারও আমাদের সহকর্মীর সাথে কানেক্ট হচ্ছি আমরা, সেখানে আছেন আমাদের সহকর্মী আলমগীর হোসেন। আলমগীর, এখন নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। ঠিক কখন নাগাদ এই প্রশাসক নিয়োগ হতে পারে এবং একীভূতকরণ প্রসঙ্গে আর কি সিদ্ধান্ত আসতে পারে?
স্মৃতি, প্রশাসক নিয়োগের কাজটি হয়তো আজই সম্পন্ন হবে। বিকেল 4টায় গভর্নরের একটি সংবাদ সম্মেলন আছে, সেখানে হয়তো আনুষ্ঠানিকভাবে জানানো হবে। তবে এখনও আসলে প্রশাসক নিয়োগের যে প্রজ্ঞাপন সেটি এখনও জারি করা হয়নি। হয়তো গভর্নর যখন আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করবেন তখন হয়তো আমরা জানতে পারবো। তবে প্রশাসকের যে প্যানেল, আপনি জানেন যে প্রতিটি ব্যাংকে একজন প্রশাসকের সাথে আরও 4 জন করে সহকারী থাকবে। এই প্রশাসক প্যানেলটি আসলে এরই মধ্যে চূড়ান্ত করা হয়েছে এবং কারা কোন ব্যাংকে বসবেন সেটিও হয়তো ঠিক করা হয়েছে এবং 3 জন নির্বাহী পরিচালক পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন এবং 2 জন পরিচালক পদমর্যাদার কর্মকর্তা। এই মোট 5 জন আসলে 5টি ব্যাংকে প্রশাসক হিসেবে বসবেন। এরই অংশ হিসেবে কিন্তু আজকে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং চেয়ারম্যানদেরকে ডাকা হয়েছিল। 1:30টার সময় বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে চেয়ারম্যানদের সাথে বসা হয়েছিল এবং এরই মধ্যে কিন্তু বোর্ড ভেঙে দেওয়া হয়েছে এবং যারা 2টি ব্যাংকে নিয়মিত ব্যবস্থাপনা পরিচালক ছিলেন তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং 3টি ব্যাংকে ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক দিয়ে এতদিন পরিচালনা করা হচ্ছিল এবং তাদেরকে আসলে অব্যাহতি দেওয়া হয়েছে। তারা আগের অবস্থানে ফিরে যাবে। এবং আরেকটি বিষয়, আপনি জানেন যে প্রশাসক যে বিলম্ব হচ্ছিল, এতদিন বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হচ্ছিল আসলে প্রশাসক গেলে হয়তো যারা ব্যাংকের আমানতকারী রয়েছে তারা হয়তো হুমড়ি খেয়ে পড়বেন এবং তাদেরকে যদি টাকা আমানতকারীদের অর্থ যদি ফেরত দিতে না পারে তাহলে একটা বিরূপ পরিস্থিতি তৈরি হতে পারে। তো যে কারণে সরকারের পক্ষ থেকে যে টাকাটি দেওয়া হবে সেটি পাওয়ার পরেই আসলে তারা যাবে, কিন্তু সেই টাকাটি এখনও পাওয়া যায়নি। নতুন ব্যাংক গঠন হলে সেই টাকাটি পাওয়া যাবে, কিন্তু এই যে একীভূতকরণের প্রক্রিয়া এটি কিছুটা ঝুলে যাচ্ছে, কিছুটা ধীর হচ্ছে এবং আমানতকারীদের অর্থ পাওয়ার বিষয়টি অপেক্ষার পালাটি দীর্ঘ হচ্ছে। এইসব নানা বিবেচনায় আসলে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। হয়তো আজকে বিকেলে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে হয়তো আমাদেরকে জানানো হবে। স্মৃতি, বিশেষ এই তথ্য আপনার মাধ্যমে আমরা জেনে নিব। অনেক ধন্যবাদ আলমগীর আপনাকে। সরকার দেশীয় শিল্পের বিকাশে সব ধরনের সহযোগিতা করছে যাতে জনগণ বিশ্বমানের দেশীয় শিল্প ব্যবহার করতে পারে, এমন মন্তব্য করেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। সকালে টঙ্গী বাজার এলাকাতে মোটর বাইক সংযোজনকারী প্রতিষ্ঠান অ্যাটলাস বাংলাদেশ লিমিটেড কারখানায় এক অনুষ্ঠানে অংশ নিয়েছেন তিনি। এ সময় অ্যাটলাসের নিজস্ব ব্র্যান্ড অ্যাটলাস ইডির ইলেকট্রিক বাইক সংযোজন এবং বিপণন কার্যক্রম উদ্বোধন করেছেন তিনি। বলেছেন এ সময় যে আগামী কয়েক বছরের মধ্যে বিশ্বে পেট্রোল চালিত যানবাহন ব্যবহারকারীদের বড় অংশ ইলেকট্রিক বাইক ব্যবহার শুরু করবে। সরকার সবসময় দেশীয় শিল্পের বিকাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এবং বিশেষ করে এই গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে আসা যে সরকার সেটা বিশ্বাস করে এই শক্তিতে। ভবিষ্যতেও যা অব্যাহত থাকবে। আমাদের লক্ষ্য বাংলাদেশের জনগণ যেন বিশ্বমানের দেশীয় পণ্য ব্যবহার করতে পারে। এবারের COP30 সম্মেলনে জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর ক্ষতিপূরণ নিয়ে সমাধান আসবে। সবগুলো দেশই এই সমস্যা সমাধানে কাজ করবে তখন, এমন আশা প্রকাশ করেছেন সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইক্স। সকালে জলবায়ু, ন্যায় বিচার এবং ক্ষয়ক্ষতি বিষয়ক বইয়ের মোড়ক উন্মোচন করেছেন তিনি। জানিয়েছেন এ সময় যে অক্সফাম এবং সুইডিশ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কোঅপারেশন এজেন্সি যৌথভাবে লস অ্যান্ড ড্যামেজ ড্যাশবোর্ড তৈরি করেছে। উদ্যোক্তারা বলছেন যে জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত মানুষের জীবনের অভিজ্ঞতা, অদৃশ্য ক্ষতির দিক, সাংস্কৃতিক বিচ্ছিন্নতা, মানসিক আঘাত এবং পরিবেশগত অবনতি আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরায় এই ড্যাশবোর্ডের লক্ষ্য। অনুষ্ঠানে বক্তারা বলেছেন যে উন্নত দেশগুলো প্রায়ই জলবায়ু ক্ষয়ক্ষতির প্রকৃত মাত্রা নিয়ে বিতর্ক সৃষ্টি করে বা বিলম্বের কৌশল নেয়। এই ড্যাশবোর্ড সেই প্রবণতার বিরুদ্ধে প্রমাণ ভিত্তিক তথ্য উপস্থাপন করবে। আমি আশা করি COP30 সম্মেলনে জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর ক্ষতিপূরণ বিষয়ে সমাধান আসবে এবং সবগুলো দেশকে এই সমস্যা সমাধানে এক হয়ে কাজ করতে হবে। গাজীপুর সিটি কর্পোরেশনের হায়দ্রাবাদ এলাকা থেকে ঘোড়ার মাংস সহ 37টি ঘোড়া জব্দ করা হয়েছে। মঙ্গলবার রাতে অভিযানে যায় প্রশাসন। 5 মণ মাংস জব্দ করা হলেও আটক করা হয়নি কেউ। র্যাবের উপস্থিতি টের পেয়ে আগেভাগেই পালিয়ে যায় জড়িতরা। প্রশাসনের নিষেধ সত্ত্বেও গত 1 বছর ধরেই এই এলাকায় চলছে ঘোড়ার মাংস বিক্রির কারবার। ঘোড়ার মাংস বিক্রির প্রস্তুতি চলছে এমন গোপন সংবাদ পায় র্যাব। গাজীপুর জেলা প্রশাসন ও প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তাদের নিয়ে শুরু হয় অভিযান। রাতেই হায়দ্রাবাদ এলাকার এই কসাইখানার সন্ধান মেলে।
তালা ভেঙে কারখানায় প্রবেশের পর দেখা যায় এলাহি আয়োজন। বেশ কয়েকটি ঘোড়া জবাইয়ের পর হাড় মাংস আলাদা করেছে কসাইরা। বিক্রির জন্য প্রস্তুত করা হচ্ছিল নিষিদ্ধ ঘোষিত এই প্রাণীর মাংস। অভিযোগ আছে এসব মাংস গরুর মাংস বলে বিভিন্ন হোটেল রেস্তোরাঁয় বিক্রি করা হয়। রেস্টুরেন্টে যে তারা ঢুকাচ্ছে এইটাও শুধু তারা একা না, তাদের একটা চক্র আছে আমার মনে হইতেছে। এই চক্র ভাগাভাগি করতেছে, তারাও টাকা নিতেছে, ওদেরকেও দিতেছে। প্রশাসন তো চেষ্টা করে করতেছে যে না বিক্রি হোক বা কেউ না কিনুক। মঙ্গলবার রাতে র্যাবের সরব অভিযানের খবর আগেই পেয়ে যায় ঘোড়ার মাংস বিক্রি চক্রের সদস্যরা। কসাইখানায় প্রশাসনের কর্মকর্তারা পৌঁছানোর আগেই পালিয়ে যায় তারা। স্পটে প্রায় 5 মণ ঘোড়ার মাংস পেয়েছি এবং বোঝা যাচ্ছিল যে তারা এগুলো বিক্রির উদ্দেশ্যে এখানে তারা এই কর্মকাণ্ড করছিল। তো আমরা হাতে নাতে কাউকে যেহেতু ধরতে পারিনি, আমরা ওই মুহূর্তে কাউকে শাস্তি দিতে পারিনি, তবে আমরা ডিসপোজাল করব। কাউকে ধরা না গেলেও জব্দ হয় 5 মণ ঘোড়ার মাংস, সাথে জীবিত 37টি ঘোড়া, যার বেশিরভাগই রুগ্ন। ভেটেরিনারি সার্জন জানান, ঘোড়ার মাংসে এমন পদার্থের উপস্থিতি রয়েছে যা মানব দেহের জন্য ক্ষতিকর। 8টা ঘোড়া জবাই হয়েছে আর 37টা ঘোড়া এখানে আরও আছে এবং প্রত্যেকটা ঘোড়ারই অসুস্থ। বেশিরভাগ ঘোড়ারই খুরায় সমস্যা এবং প্রত্যেকটা ঘোড়ারই খুরায় পচন ধরে গেছে। মাংসগুলো খেলে মানব দেহে টক্সিসিটি হবে এবং এই টক্সিসিটি পরবর্তীতে লিভারের উপরে লিভার ড্যামেজ করতে পারে। জব্দ করা মাংস ও ঘোড়াগুলো রাতে স্থানীয়দের জিম্মায় রেখে আসে প্রশাসন। সকালে সেগুলো প্রাণী সম্পদ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়। ঘোড়াগুলো আপাতত বন বিভাগের কাছে রাখা হয়েছে। এর আগে 2024-এর 5 আগস্টের পর থেকে গাজীপুরের হায়দ্রাবাদ এলাকায় ঘোড়ার মাংস বিক্রির অভিযোগ ওঠে। স্থানীয়রাই জড়িত এ কারবারের সাথে। একাধিকবার অভিযানে জেল জরিমানা করা হয়েছে বেশ কয়েকজন ব্যবসায়ীকে। সে সময় ঘোড়ার মাংস বিক্রি ও খাওয়া নিষিদ্ধ ঘোষণা করে প্রশাসন। সাবরিনা লিজা, যমুনা নিউজ। ভূমিতে নয়, এবার ছাদেই ফলছে দ্বিগুণ ফসল। চিরাচরিত ছাদ বাগানের ধারণা পাল্টে দিয়েছেন যশোরের এক কৃষক। যশোর সদর উপজেলার হামিদপুরের ইবাদ আলী তার ছাদ বাগানে লুকিয়ে রয়েছে এক নতুন কৃষি রহস্য, যা কৃষিবিদদের কাছে এখন অভিনব আবিষ্কার। ছাদ কৃষির ধারণাকে পাল্টে দিয়ে এক যুগান্তকারী প্রযুক্তি উদ্ভাবন করেছেন যশোরের ইবাদ আলী। কম খরচে কম মাটিতে দ্বিগুণ ফলন সম্ভব এই নতুন শেকড় পদ্ধতিতে। ইবাদ আলী গতানুগতিক ড্রাম বা টবের বদলে কাঠ এবং কংক্রিট দিয়ে উঁচু করে তৈরি করেছেন 22টি বিশেষ বেড। এসব বেডে ফলিয়েছেন বিভিন্ন ধরনের সবজি এবং ফল। মূলত গাছের শেকড়ের গঠন এবং বিস্তৃতিকে মাথায় রেখেই তিনি নতুন এই চাষাবাদ শুরু করেছেন। এখনও বাংলাদেশ বলেন বিশ্বের অনেক গাছের শিকড়ের ম্যাপিংগুলো করা হয়নি। কোন গাছের শিকড় কত দূর থেকে খাবার গ্রহণ করে এটা কিন্তু করা হয়নি। এটা গবেষণা করতে 10-20 বছর লেগে যাবে। এটা এই জন্য ইউনিভার্সিটি পর্যায়ে গবেষণার দরকার আছে। অনেকেই এই পদ্ধতিতে ছাদ বাগান তৈরি করে সফলতা পেয়েছেন ইতিমধ্যে। শেকড় প্রযুক্তিতে ছাদ বাগান এখন শুধু পরিবারের সবজির চাহিদাই মেটাচ্ছে না, একই সাথে এটি অনেকের জন্য আয়ের পথও দেখাচ্ছে। গাছ থেকে ফল বেশি, মানে এটা আসলে চমৎকার একটা বিষয়। যে সোর্স থেকে ম্যাটেরিয়াল কালেকশন করেছে, আপনার কাঠের যে ম্যাটেরিয়ালগুলো আছে, বাঁশ টাশ দিয়ে সবকিছু দিয়ে আমি অল্প দামে আমি কালেক্ট করে আমি এটা স্ট্রাকচার তৈরি করে ফেললাম। কৃষিবিদদের মতে এই প্রযুক্তির সবচেয়ে বড় সুবিধা হলো এটি মাটির ব্যবহার হয় খুব কম, ফলে ছাদের উপর ওজনের চাপও অনেক কমে যায়। একই সাথে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। যেখানে লবণ পানির সমস্যা, সেই এলাকায় যদি আমরা মাচা পদ্ধতিতে যদি এই কাজগুলো করতে পারি অল্প পরিসরে, দেখা যাচ্ছে মাটির গভীরতা কম লাগে, সারও তুলনামূলকভাবে কম লাগে এবং সবকিছু সুন্দরভাবে এখানে ম্যানেজ করা যায় এবং পোকামাকড়ের সংক্রমণ এখানে খুব কম। উদ্যোক্তা ইবাদ আলী পেশায় একজন সরকারি চাকরিজীবী। রাবেয়া স্মৃতি, যমুনা নিউজ। দর্শক, আমরা পুঁজিবাজারে এই মুহূর্তের আপডেট নিয়ে ফিরে আসবো একটা ছোট্ট বিরতির পর। সঙ্গেই থাকুন।
দর্শক, এবার জানিয়ে দেবো আপনাদেরকে আজকের পুঁজিবাজার লেনদেনের লাস্ট আপডেট। আজকে কিন্তু আমরা সকাল থেকেই দেখেছিলাম এবং গতকালকে আমরা দেখেছিলাম নিম্নমুখী প্রবণতা বিরাজ করছে এবং সেই ধারাবাহিকতা বজায় রেখে আজকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সারাদিন ধরেই কিন্তু ঢাকা শেয়ার বাজার এবং চট্টগ্রাম শেয়ার বাজারে নিম্নমুখী প্রবণতা বিরাজ করছে। ঢাকা শেয়ার বাজারের সূচক কমেছে এবং সেই সাথে কিন্তু বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দামও কমে গেছে। একই অবস্থা কিন্তু আমরা দেখতে পেয়েছি চট্টগ্রাম শেয়ার বাজারের সূচকেও। ঢাকা শেয়ার বাজারের প্রধান সূচক যেটি ডিএসসি ব্রড ইন্ডেক্স, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দিন শেষে আজকে 32 পয়েন্টের মতো কমেছে এবং 4986 পয়েন্টে এই সূচকটি অবস্থান করছে। ডিএসসি এর সূচক, অন্য দুটি সূচকও কমেছে। ডিএসসি এর সূচক সেটি কিন্তু 11 পয়েন্টের মতো কমে 1088 পয়েন্টে আছে এবং 30 সূচক সেটি 5 পয়েন্টের মতো কমে 1940 পয়েন্টে অবস্থান করছে। টোটাল ট্রেড হয়েছে আজকে আমরা দেখতে পাচ্ছি 485 কোটি 49 লাখ টাকার মতো শেয়ার। গতকালকেও কিন্তু আমরা লেনদেন হয়েছিল 453 কোটি 57 লাখ টাকার মতো শেয়ার। আজকে সারাদিন ধরে ট্রেড হওয়া কোম্পানিগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম আজকে কমেছে। 267টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম আজকে কমেছে, 70টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম মাত্র বেড়েছে এবং 63টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে। আজকে টপ 20তে আমরা কি দেখতে পাচ্ছি? অরিয়ন ইনফিউশনকে প্রথম অবস্থানে দেখতে পাচ্ছি এবং এই কোম্পানিটি কিন্তু আজকে সকাল থেকে প্রথম অবস্থায় রয়েছে এবং টোটাল ট্রেড করেছে আজকে দিন শেষে 33 কোটি 60 লাখ টাকার মতো শেয়ার। সামিট অ্যালায়েন্স পোর্ট এটি দ্বিতীয় অবস্থানে আছে প্রায় 26 কোটি 74 লাখ টাকার মতো শেয়ার ট্রেড করে। এরপরে আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড আছে, এটি কিন্তু তৃতীয় অবস্থানে আছে আজকে প্রায় 24 কোটি 48 লাখ টাকার মতো শেয়ার ট্রেড করে। চট্টগ্রাম শেয়ার বাজারের কি অবস্থা? সেখানেও যেমনটি নিম্নমুখী প্রবণতার কথা বলছিলাম যে ঢাকা শেয়ার বাজার মতোই নিম্নমুখী প্রবণতা বিরাজ করছে। সার্বিক সূচক যেটি সিএসপি সেটি 105 পয়েন্টের মতো দিন শেষে আজকে কমেছে এবং 14,028 পয়েন্টের সূচকটি অবস্থান করছে। সিএসসি এক্স এবং সিএসসি 30 সূচকও কিন্তু যথারীতি কমেছে। দর্শক, এই ছিল বিজনেস টুডে এখনকার আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।